দেখো, ওয়াইটির তে এসে আমরা কিন্তু অনেক কিছু জিনিস শিখেছি, অনেক কিছু জিনিস শিখছি। কী শিখছি বলো তো? বিশেষ করে সম্পর্কের চচ্চড়ি। এই যে ডিশটা, ও মাই ডগ টাইপ সুস্বাদু, বুঝেছো তো? মানে সম্পর্ককে কত রকমভাবে চচ্চড়ি করা যায় সেটা কিন্তু আমরা ওয়াইটিতে শিখতে পারছি, দেখতে পাচ্ছি। যে প্রতিনিয়ত আমাদের চারপাশের মানুষগুলোকে, যাদেরকে দেখে আমরা বড় হয়েছি, বা যে পরিবেশের মধ্যে আমরা আছি, বা যে ফ্যামিলি থেকে আমরা বিলং করছি, আমরা তো কিছুই শিখিনি। আশেপাশে যেগুলো হচ্ছে, মানে আমাদের দেখা মানুষগুলোর বাইরে, সেগুলো অতীব ভয়ঙ্কর, গা শিউরে ওঠার মতো। আর বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কগুলোতে ইদানিং একটু মরচে বেশি করছে। আশা করি বোঝাতে পারছি তোমাদেরকে। যারা প্রতিনিয়ত দেখছো আমাদেরকে, তারা জানো যে আমরা যে কোনো টপিক পেলে সেই টপিকের ওপর চুলচেরা বিশ্লেষণ করি। কারুর ভালো লাগে, কারুর আমাদের ওয়ে অফ টকিং ভালো লাগে না। আমি যেরকম মজার ছলে ভিডিও করার চেষ্টা করি, আমার অনেক ভালোবাসার মানুষরা ভীষণ পছন্দ করে, মানে ভীষণ পছন্দ করে যে এই 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 বিষয়ে তোমরা বলো। কিন্তু কিছু মানুষ আছে যারা অপছন্দ করে, তারা মনে করে মেন্টাল, পাগল, এই ধরনের আচরণ সুস্থ মানসিকতার মানুষরা করতে পারে না। তো তাদের ক্ষেত্রে আমার বলা উচিত যে তোমরা একটু গ্রো করো জীবনটাকে, হ্যাঁ, কিন্তু আমরা রাগ করতে পারি না, কারণ তোমাকে যে সবাই ভালোবাসবে সেটার কোনো মানে নেই, ঠিক আছে? কিন্তু এই যে বিবাহিত সম্পর্ক, যেখানে দেখো আমরা ওয়াইটিতে এসে জানতে পারলাম যে সন্তান নিজের হয় না, মানে সন্তান অন্যের হয়, কখনো শ্বশুরের হয়, কখনো ভাসুরের হয়, হ্যাঁ, মানে স্বামীর হয়ই না, কখনো নন্দাইয়ের হয়, মানে স্বামীর তো হয়ই না, মানে কখনো কেউ বলে না এই সন্তানটা স্বামীর সন্তান, হয় না। অথচ দেখো, যাদের যাদের বলা হয়েছে তারা প্রত্যেকে স্বামী নিয়ে সংসার করছে। মানে স্বামীগুলো এতটাই মানে মানে কী বলবো, মেরুদণ্ডবিহীন, যে জানা সত্ত্বেও যে কারুর বাচ্চা শ্বশুরের দ্বারা, কারুর বাচ্চা ভাসুরের দ্বারা, কারুর বাচ্চা নন্দাইয়ের দ্বারা তারপরে নিয়ে সংসার করতে, এগুলো না হাসি পায়। এগুলো আমরা দেখে এসেছি, তাই এগুলোকে না ওই আর টেনে নিয়ে রাবার টানার কোনো রকম ইচ্ছা নেই। তো সেখান থেকে আমরা বেরোনোর চেষ্টা করি। এই বেরিয়ে যাওয়াটাও অনেকের চক্ষুশূল, সহ্য হয় না, ভালো লাগছে না, হ্যাঁ। কিন্তু বিশ্বাস করো, আজকে এমন একটা কন্টেন্ট আমি দেখলাম, আমাকে আজকে বেশ কয়েকজন আমাকে সকালবেলার ভিডিওটা করার পরে আমাকে বলল, বাই দ্য ওয়ে, সকালের ভিডিওটা তোমরা অ্যাপ্রিসিয়েট করেছো। আমি হঠাৎ করে ভাবতেই পারিনি যে আমার নতুন করা কোনো কন্টেন্ট তোমরা এতটা অ্যাপ্রিসিয়েট করবে। তার থেকেও বড় কথা, আমার যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে, ভুল অ্যাকচুয়ালি হয়নি, এটা তো জানার অভাব থাকতে পারে। কমেন্ট বক্সে অনেকেই আমাকে জিনিসটাকে কারেক্ট করে দিচ্ছে। সেটা হচ্ছে যে ইন্দ্রদা, মানে মামুনদির যে হাজব্যান্ড, সেই মানুষটি বলে মানুষ হিসাবে ভীষণ ভালো, মানুষ হিসাবে খুব ভালো। তাই আমি যে একটা মানে একটা কিন্তু ভাব রেখেছি না, যে হয়তো ইন্দ্রদার সাথে কোনো রকম মনোমালিন্য হয়েছে, বাড়িতে এরকম ভিউয়ার্স আসা নেই, হয়তো সে বারণ করেছে। বাট অনেকেই আমাকে বললো যে রিম্পা, না, ইন্দ্রদা মানুষটা কিন্তু ভীষণ ভালো মানুষ, বরঞ্চ একটুখানি এইরকম ধরনের, যার জন্য এর বাড়িতে লোকে পা রাখে না। ওই যে বললাম না, আমরা বাইরের কভারটা দেখে আমরা মনে করি যে মা বাবা ভেতরটাও মানে সুন্দর, আবার কখনো কখনো কভার দেখেই বিচার করে ফেলি, ভেতরটাকে দেখারই প্রয়োজন মনে করি না। আমার দশাটা সেটা হয়ে গেছে। তো যাই হোক, যারা বিগত 4 বছর ধরেই দেখছে, তারা আরও ভালো রকমভাবে এলাবোরেট করতে পেরেছে বিষয়টা, খুব অ্যাপ্রিসিয়েট করেছে। এইবার আসি সেকেন্ড যে টপিক, যেটা নিয়ে আমাকে কমেন্ট বক্সে প্লাস আমাকে পার্সোনালি আমার কিছু ভালোবাসার মানুষ বলেছে, রিম্পা তুমি এদেরকে একটু দেখো, প্রচণ্ড পরিমাণে মানে কদাকার অবস্থা, এটা কিন্তু মানে চর্চার বিষয় হতে পারে। তা আমি ভাবলাম তাই, ঠিক আছে, তাহলে দেখি। আমি দেখতে গেলাম, বিশ্বাস করো, দেখতে গিয়ে না কোথাও না কোথাও আমার চোখে একটু জলই আসে। কারণ ওয়াইটিতে এসে না এত রকমভাবে সম্পর্ককে কাঠগড়ায় দাঁড়াতে দেখেছি, শেষ হতে দেখেছি, অসময় নষ্ট হতে দেখেছি। আমাকে এগুলো সব ভীষণ পরিমাণে এফেক্ট করে। আমি দেখলাম আজকে, তো সেটা নিয়ে আমি 2-4টে কথা মতামত তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম, আর প্রচণ্ড পরিমাণে একটা ইমোশনালও বলতে পারো, আর প্রচণ্ড পরিমাণে একটা ভাইটাল টপিক, যেটা নিয়ে আমি এখন আলোচনা করব, সেটা হচ্ছে বিয়ে। একটা বিয়ে না, মানুষ অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা, অনেক আকাঙ্ক্ষা, চোখের মধ্যে ভরা স্বপ্ন থাকে যে আমি এমন একটা সম্পর্কে জড়াচ্ছি, আমার সংসার হবে, আমি এরকম করব, আমি সেরকম করব। শুধুমাত্র একটা মেয়ে না, একটা ছেলেও কিন্তু দেখা শুরু করে। না, আমি সেই সব নরপিশাচগুলোর কথা বলছি না, যারা কিনা বউকে বাড়িতে নিয়ে গিয়ে শুধুমাত্র তার মা বাবার কাছে ফিরিয়ে দিচ্ছে একটা নিষ্প্রাণ বডি। আমি সেই মানুষগুলোর কথা এখানে, তারা মানুষের পর্যায়ে পড়ে না। আমি নর্মালি বলছি, আমরা একটা মেয়ে বাবা মার বাড়িতে সমস্ত কিছুকে এক ঝটকায় ছেড়ে দিয়ে স্বামীর ঘর করতে চলে আসি। তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, আমি আমার হাজব্যান্ডকে বিয়ের আগে দেখিনি। বিয়ের 15 দিন আগে থেকে তার সাথে একটু ফোনে কথা বলা শুরু হয়েছে।
অথচ কিন্তু আমরা কিন্তু বাড়ির ডিস্টেন্স যথেষ্ট মানে সামান্য। এবার বুঝে নাও তোমরা, আমাদের সম্বন্ধ করে দিয়ে আমি আমার হাজব্যান্ডকে চোখে দেখিনি। আমি এমন কিছু পুরোনো দিনের না, কিন্তু কিন্তু আমি মনেই করিনি যে আমার হাজব্যান্ডকে আমাকে দেখতে হবে। বাবা মা দেখেছে, সেটার ওপরে ছেড়ে দিয়েছি, কারণ আমার বাবা খুব অসুস্থ ছিল। আমার মাথায় একটা জিনিস ছিল, আমার বাবা ভুলে দিয়েছে, তো তার কথার বিপক্ষে যাব না। প্রথমে একটু আমি অরাজি ছিলাম এই অর্থে, তখন সবে আমার কলেজের ফার্স্ট ইয়ার কমপ্লিট করে আমি সেকেন্ড ইয়ারে পা রেখেছি সবে। তো আমার খুব ইচ্ছা ছিল আমি কলেজে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি, দেন গিয়ে আস্তে সুস্থে হোক। কিন্তু বাবা বললো যে না, আমার শরীরের কোনো ভরসা নেই, আমার বাবাও তো সেরিব্রাল পেশেন্ট, কখন কি হয় না হয়, ছেলেটা ভালো। আমি ঠিক আছে চল, বাবা বলেছে আমার, আর আমার বাবার প্রতি আমার অগাধ বিশ্বাস। ঠিক আছে, আমি সোজা শুভদৃষ্টির সময় আমার হাজব্যান্ডের মুখশ্রীটা দেখলাম যে এই মানুষ, এ আমাকে পছন্দ করেছে, এ আমার সাথে বিয়ে ঠিক হয়েছে। আর পড়ে রইল কেউ যদি বলে যে সম্বন্ধ দেখতে এসেছে, তখন তুমি দেখো নি। আমি একটা বারের জন্য সেই মানুষটা থেকে তাকিয়ে দেখিনি, গল্প হলেও এটা সত্যি দেখিনি। যেদিনকে পাকা কথা বলতে যাচ্ছে, সেদিনকে আমি মাকে বললাম, মা কেমন দেখতে, একটা ছবি এনো তো। পাকা কথা যেদিন বলতে যাচ্ছে, হলুদ সিঁদুর মারবে কাটে, মা বাবা গেল, এইটুকু একটা ছবি নিয়ে এসছে। আমার দেওর কাটিং করে, ওর আর ওর দাদার ছিল একসাথে, সেটাতে কাটিং করে দিয়েছে, এইটুকু একটা ছবি। কবেকার ছবি, এই মানুষটা এখন কীরকম না কীরকম। আর সেই মানুষের সাথে আমি 13 বছর সংসার করছি, অ্যান্ড আই এম হ্যাপি, ফুললি স্যাটিসফাইড, ভীষণ খুশি আমি। হ্যাঁ, আপস অ্যান্ড ডাউনস প্রত্যেকটা সম্পর্কে থাকে, আমার কাছে ম্যাটার করে। আমি 2 সন্তানের মা, আমার ভরন্ত সংসার, আমার হাজব্যান্ড আমাকে যথেষ্ট ভালো রেখেছে, ব্যাস ডিসেন্ট একজন পার্সন, কোনো রকম নেশাবান নেই। একটা ছেলে হিসাবে আর কী চায় মানুষ বল। সেখানে দাঁড়িয়ে আজ একটা পরিবারকে দেখলাম একটা বিয়ের 3 মাসের মধ্যে পুরো শেষ হয়ে যাচ্ছে। কেন? হ্যাঁ, আমি রবি প্রিয়াঙ্কার যে ব্লগ, সেই ব্লগটা দেখলাম। মেবি ডিসেম্বরে ওর দাদার বিয়ে হয়েছে, প্রিয়াঙ্কাদির দাদার বিয়ে হয়েছে ডিসেম্বরে, দেখাশোনা করেই বিয়ে হয়েছে, সমস্ত কিছু ঠিক ছিল, সমস্ত ঠিক আছে। মেয়েটি বিয়ের পরে মানে আশীর্বাদের দিন থেকেই একটু মুখ চড়া হওয়া নাকি শুরু হয়। আমি শুনছি আর অবাক হয়ে যাচ্ছি, মেয়েটি মুখ চড়া হওয়া শুরু হয়। তখন ওরা ভেবেছে লাজুক টাইপের মেয়ে, তো হয়তো সেই কারণের জন্য এত লজ্জা টজ্জা পাচ্ছে। তারপরে দিন যায়, বিয়ের দিন আসে, বিয়ে হয়। বিয়ের পর থেকে ওর আর ওর স্বামীকে ভালো লাগে না। অ্যাকচুয়ালি ও বিয়েটাতেই ও সহমত নেই। ওর স্বামীকে ওর ভালো লাগছে না, ওর শ্বশুরবাড়ির লোককে ওর ভালো লাগছে না, ওর ননদকে ওর ভালো লাগছে না, কাউকে ওর ভালো লাগছে না। অষ্টমঙ্গলায় বাপের বাড়ি গেছে, আর বাড়ি আসবে না। অষ্টমঙ্গলায় বাপের বাড়ি গিয়ে ও আর বাড়ি আসবে না। না কেন? ওর মাকে ফোনে, হ্যাঁ, কল রেকর্ডিংগুলো শুনলাম। একটা রেকর্ডিং আমি দেবো, যেটা আমার প্রচণ্ড পরিমাণে মারাত্মক লাগলো, সেটার বিষয়ে আমি বলবো। যে ওর মায়ের আর ওর একটা কল রেকর্ডিং শুনলাম, ওর মা রীতিমতন অবাক। ওর মাকেও বলছে তুমি আসবা, এসে বলবা যে তুই কি এখানে থাকতে চাস না? আমি বলবো না। ওর মা বলছে কেন জিজ্ঞাসা করবো এরকম কথা? না মানে আমি হঠাৎ করে মেয়েকে দেখা করতে গিয়ে তো মেয়েকে আমি এটা বলতে পারি না যে তুই এখানে থাকতে চাস না, আর মেয়ে বলবে না। কিন্তু কেন? না, ওর ভালো লাগছে না, ওর এই স্বামীকে ভালো লাগছে না। তো এই ভালো লাগা না লাগাটা কবে থেকে শুরু হয়েছে? যখন সম্বন্ধ ঠিক হয়েছে, আশীর্বাদ হয়েছে, কেন বলে দেয়নি? কেন বলে দেয়নি? আমার কি খারাপ লাগছে ছেলেটার দিকে তাকিয়ে। মানুষ যারা কিনা একটা মেয়ের পাশে চট করে দাঁড়িয়ে যায় একটা মেয়েকে অসহায় বলে, তারা একবারও ভেবে দেখে না একটা ছেলের পরিবারকেও কিন্তু হ্যারাস হতে হচ্ছে। যেমন এই বাচ্চার বাবার কেসটা আমরা কিন্তু বরাবর ওকে সাপোর্ট করেছি, কারণ একটা সংসার ভাঙার জন্য ও দায়ী ছিল না। আজকে যেটা ও করছে সেটা সবার চোখের সামনে, সেটাকে আলাদা করে এলাবোরেট করার মতন আর কেউ শাক দিয়ে মাছ ঢাকছে, সেই ঢাকা মাছ আমার দেখার বা কাউকে প্রমাণ করার কোনো কিছু নেই। ঠিক আছে, সেটা নিয়ে পরে আমি কোনো ভিডিওতে বলবো। একজনের উড়ন্ত পাখিকে আমি দেখছি, যাই হোক, তার অনেক বড় বড় কথা, কোন বিজ্ঞের বীজ নিজেকে মনে করে আমি জানি না। না বাবা, ঠিক আছে, পরে বলবো, এইসব নিয়ে দুষ্ট হয়ে যাচ্ছে। তো এইখানে একটা ছেলের জীবনকে কীভাবে তছনছ করছে, আমার কী খারাপ লাগছে। ছেলেটি ওই অষ্টমঙ্গলায় যাবে বলে ওর মা বললো যে এঠো, মানে মুখে দেখবে মারা আগে নোখ কামড়ে থুতু গায়ে দিয়ে দিত, নতুন বিয়ে হয়েছে তো অনেক রকম রিচুয়ালস থাকে। ওর মা বলেছে ওর চুলের ওই ডগাটাতে একটু থুতু করে দে কামড় দিয়ে, আর আঙুলে করতে গেছে, হাত জটকিয়ে দিয়ে বেরিয়ে চলে আসলো। স্বামীকে ওর ভালো লাগছে না। আমার একটাই বক্তব্য যে আজকে যদি তোমার স্বামীকে ভালোই না লাগে, তুমি বিয়ে করলে কেন? বিয়ে করে নিয়ে তুমি তোমার মাকে বলছো যে এখনও তো আমাদের রেজিস্ট্রিটা হয়নি, এখনই ছাড়াছাড়ি হয়ে যাওয়ার কথা, মানে হয়ে যাবে, আমি বাপের বাড়ি চলে আসি, এমনি ছাড়াছাড়ি করে দেবো। মানে
বিয়েটা যেন মনে হচ্ছে সেই পুতুল, ছোটোবেলা বাচ্চাদের পুতুল খেলার মতো। আজ ভালো লাগলো করলাম, কাল আমার দুদিন পর আর ভালো লাগছে না। ঠিক বিয়ের 3 দিনের মাথা থেকে ওর এরকম আচরণ শুরু হয়েছে। ওর ভালো লাগছে না। ওকে নাকি শ্বশুরবাড়ির লোকজন খেতে দেয় না। আমি ওর শাশুড়িকে দেখলাম, অমায়িক মানুষ। জামাই এত প্রশংসা, একটা বাড়ির জামাই করজোড়ে হাত জোর করে ক্ষমা চাইছে যে তোমাকে আমি মানে বাপের বাড়িতে ওকে ভুলিয়ে বুঝিয়ে আনতে গেছে ননদ, নন্দাই আর হাজব্যান্ড বুঝিয়ে বাজিয়ে আনতে গেছে যে বাড়ি চলো। ওর নন্দাই রীতিমতন ওর পা ধরতে বাকি, যে দেখো তোমার হয়তো হতে পারে যে আমরা ননদ নন্দাই আসবে, বিশ্বাস করো আমরা বছরে একবার আসি, সেরকম হলে আমরা আসবোই না। তুমি তোমার সংসারে ভরভরন্তভাবে থাকো, সুখে থাকো। তোমার শাশুড়ির মতন মানুষ হয় না, সে নিজে না খেয়ে মানুষকে খাওয়ায়। তুমি খুব সুখী হবে, তুমি চলো বাড়ি চলো। আমি দেখছি আর আমার না এত খারাপ লাগছে। আর সবথেকে বড় কথা যেটা আমার মনে হয়, এইভাবে বুঝিয়ে সুঝিয়ে যে বউকে বাড়ি আনা হয়, সেই সম্পর্ক কোনোভাবেই টিকবে না। ছেলেটার জীবনটা আরও বেশি বরবাদ হওয়ার আগে কোর্টে থানায়, একটা লোকাল থানায় ডায়েরি করে এদের ডিভোর্সের ব্যবস্থা করানো উচিত। এটা আমার মনে হয়। রেজিস্ট্রি যেহেতু হয়নি, নিশ্চয়ই অন্য কোনো প্রসেস আছে আলাদা হওয়ার, তো এটা মনে হয় এদের ইমিডিয়েট করা উচিত। কারণ কি? কারণ হচ্ছে একটা কল রেকর্ডিং, যেটা কিনা মেয়েটির ভাই যে এসেছিল মেয়েটির সাথে দেখা করতে, ভাইটি যখন চলে গেছে, এরা সব তখন প্ল্যানিং করছে মেলায় যাবে, সবাই মিলে নতুন বউকে নিয়ে মেলায় যাবে, ননদ নন্দাই ভাই বউ সবাইকে নিয়ে মেলায় যাবে। ও যাবে না। এর মধ্যে ভাইকে ফোন করেছে যে তুই কোথায় আছিস, বলেছে অমুক জায়গায় আছে। না, এরা আমাকে কোথায় নিয়ে যেতে চাইছে সেটা বলছে না। তখন ওর ভাই কি বলছে যে হ্যাঁ সব কটারে কুপায় মারবো, ননদরে আর বিশেষ করে বরকে আর ননদকে। তোমরা ভয়েস রেকর্ডিংটা শুনে না, তারপরে আমি বলছি। হ্যালো, চুপ করে আছে। হ্যালো, ভয় আছে। ঘরে যা যাই একবার ঘরে যা গিয়ে ফোন কর। শুন, বাইরে মোবাইলে কল করিস। তো জামাই টাকার গরম আর তোর যে ননদের টাকার গরম বার করলাম ওকে সাইডটা রেখে তুমি একদম। আমি পরশুদিন আমি নগর বাড়িতে ঠিক আছে। একজন আমি একবার লয়ার লই আমি একবার লই আমি ব্যাংক টাকার গরম বার করব আমি একটা খিস্তি দিল। তোমরা শুনতে পেলে? ভাই বোনের আলোচনা এটা চলছে। ভাই বলছে, মুখের স্ল্যাং দিয়ে সে বলছে যে এদেরকে কোপাবে, কারণ ওর ননদ ওর ভাইয়ের প্রচণ্ড টাকার অহংকার যদি তাদের থেকে থাকে, তারা জোর করে বাড়ির বউকে ফেরত আনতে যায় না। বাড়ির জামাই সে মাটিতে বসে পড়ছে শুধুমাত্র শালা বউকে ভুলাবে বলে, ভুলিয়ে সে বাড়ি চলে। ছেলেটার মুখের দিকে তাকানো যাচ্ছে না। ছেলেটি বলছে যদি আমি কোনো অন্যায় করে থাকি, আমি যদি কখনো তোমাকে কিছু বলে থাকি, তুমি ইমিডিয়েট এসে তোমার মা বাবাকে কমপ্লেন করবে, তো তুমি বাড়ি ফিরে চলো। কেন অতুল সুভাষের মতন এইরকম ছেলে ঘরে ঘরে কেন তৈরি হচ্ছে? আমরা মনে করতাম নারীরা অত্যাচারিত হচ্ছে, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে, তারা এইভাবে নিজের প্রাণ হারাচ্ছে। আজকে তো দেখছি সেম পরিণতি তৈরি হয়ে যাচ্ছে পুরুষ মানুষগুলোর, যাদের এখানে কোনো দোষ নেই। বিয়েতে তুমি মত দিয়েছো, তুমি মত না দিলে কেউ জোর করে তোমাকে বিয়ে করতে পারতো না। আজকে বিয়ে করে আসার পরে তোমার কোনো অধিকার হয় না যে তুমি এই পরিবারটাকে, গোটা পরিবারটাকে, এই ছেলেটার সাথে সাথে গোটা পরিবারটাকে তুমি শেষ করে দেবে। শাশুড়ি যত্ন করে না, শাশুড়ি খেতে দেয় না, কটা দিন হয়েছে একটা সংসারে থাকতে গেলে উথাল পাথাল হয়ে যায় সংসার। কিন্তু এখানে মাত্র 2 দিন হয়েছে সে বিয়ে করে এসেছে। হ্যাঁ, মানে এই যে মাস 3 হতে চলো, তার আগে ঘটনাটা যেটা শুরু হয়েছিল বিয়ের পরপরই শুরু হয়ে গেছিলো। আজকে প্রিয়াঙ্কা বলছে যে দাদার মুখের দিকে তাকানো যায় না। কী করুণ পরিস্থিতি! এত পয়সা খরচা করে, মন পছন্দ করে বাড়িতে বউ নিয়ে এসে তারপরে যদি তার এইরকম রণমূর্তি হয়, কে মেনে নিতে পারে বলো তো? সে নিজের ভাইকে এমনভাবে তাকাচ্ছে যাতে তার ভাই কিছু একটা করে দেয়। আজকে সত্যি সত্যি যদি এদের পরিবারের উপরে কোনো হামলা করে, দায়ভারটা কে নেবে? তাই আমার সবসময় মনে হচ্ছে এইটা, যে লোকাল থানায় একটা ডায়েরি করে রাখা খুব দরকার, দেন পরিবারের সবাইকে জানিয়ে রাখা। আর এতদিনে তো মনে হয় জেনে গেছি, আর ইমিডিয়েট ডিভোর্স নিয়ে নেওয়া, এটা আমার ওপিনিয়ন। কতটা অসভ্য! এর নিশ্চয়ই বাইরে কোনো রকম কোনো সম্পর্ক আছে যার জন্য এরকম অসভ্যতামি করছে, নাহলে আর কারণটা কী আছে? ফোনে কথাটা বলাতেই তো বোঝা যাচ্ছে। মেলায় যাবে বলে ঠিক আছে, এদিকেও বলছে কি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, আমার ভয় লাগছে। মানে ওর এমন ভয় লাগছে ওরা শেষই করে দেবে, যেন মনে হচ্ছে নিয়ে গিয়ে। সম্পর্ক হরিলুটের বাতাসা হয়ে গেছে। কি জঘন্য পরিস্থিতি! ভাগ্যিস কলগুলো রেকর্ডিং হয়েছিল, তাই আমাদের সামনে কথাগুলোকে তুলে ধরা গেছে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। অবশ্যই করে আর কোনো ডিটেলস আমার যদি মনে হয় এটা নিয়ে আলোচনা অবশ্যই করবো। কেমন লাগলো অবশ্যই করে বলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যার কাছে যে সম্পর্কগুলো রয়েছে এখনও টিকে,
তাদেরকে তার যথাযোগ্য সম্মান আর রেসপেক্ট করতে শেখো। আমার মনে হয় জীবনটা ওতে বেশি বেটার হবে। চলো, সবাই ভালো থেকো।